হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শুভ্রা ম্যাম নবম শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে তোমাদের কাছে ম্যারাথন ক্লাস নিয়ে আসছি। তোমরা একবার এক্সামের আগে দেখে যাবে। অবশ্যই বেশি দেরি না করে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও ঝটপট। তো সঠিক উত্তরটি বেছে নাও। 1 নম্বর কোশ্চেনে দেখো, কলিঙ্গ সঙ্গরে সকল লোক যে শ্রীহরি, চণ্ডী, জৈমিনী, হনুমান। সঠিক অ্যান্সারটা হবে জৈমিনী। 2 নম্বর কোশ্চেন দেখো, ধীবর আংটিটি পেয়েছিল শচীতীর্থে রুই মাছের পেটে, সিন্ধুক থেকে, রাজার হাত থেকে। সঠিক অ্যান্সারটি হবে রুই মাছের পেটে। 3 নম্বর কোশ্চেন, ইলিয়াস কত বছর পরিশ্রম করে সম্পত্তি বানিয়েছিল? 30 বছর, 35 বছর, 40 বছর, 25 বছর। সঠিক উত্তরটি হবে 35 বছর। 4 নম্বর কোশ্চেন দেখো, পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে গল্প লেখার জন্য দিয়েছিলেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। সঠিক উত্তরটি হবে 10 টাকা। 5 নম্বর কোশ্চেন, কবির বাণিজ্য তরী বাধা পড়ে আছে বন্দরে, ঘাটে, তটের কিনারে, মাঝ নদীতে। সঠিক উত্তরটি হবে তটের কিনারে। 6 নম্বর কোশ্চেন, গাত্তর থেকে গাত্তর এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অপিনিহিতি, সমীভবন, স্বরাগম, অভিশ্রুতি। সঠিক উত্তরটি হবে সমীভবন। 7 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কুর ডায়েরির প্রথম কালির রং কি ছিল? লাল, নীল, সবুজ, হলুদ। সঠিক উত্তরটি হবে সবুজ। 8 দাগের কোশ্চেন, ধাতুর পরে যে প্রত্যয় বসে তাকে বলে তদ্ধিত, কীট, তদ্ভব, বিদেশি। সঠিক উত্তরটি হবে কীট প্রত্যয়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 1 নম্বর কোশ্চেন, কলিঙ্গ দেশের টানা ঝড় বৃষ্টি কতদিন হয়েছিল? উত্তরটি হবে 7 দিন। 2 নম্বর কোশ্চেন, ইলিয়াস কোন গোষ্ঠীর মানুষ ছিলেন? সঠিক উত্তর হবে ইলিয়াস বাস্কির গোষ্ঠীর মানুষ ছিলেন। 3 নম্বর কোশ্চেন দেখো, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে অঙ্ক জানে না তার এখানে প্রবেশ নিষেধ। 4 নম্বর কোশ্চেন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদক কে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদক হলেন সত্যনারায়ণ চক্রবর্তী। 5 নম্বর কোশ্চেন দেখো, নগর কবিতায় তটের কিনারে কি পড়ে গিয়েছে? নগর কবিতায় তটের কিনারে কবির জীবন নৌকার নগর পড়ে গিয়েছে। 6 নম্বর কোশ্চেন, স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হলো বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। 7 নম্বর কোশ্চেন দেখো, অনুসর্গ শব্দ কোথায় বসে? অনুসর্গ শব্দ শব্দের পরে আলাদাভাবে বসে। 8 নম্বর কোশ্চেন, প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে কার কামড় খেয়েছিলেন? প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে একটি বিশাল দেহী অদ্ভুত প্রাণী যার নাম টাফা। এইবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। 1 নম্বর কোশ্চেন, বিপাকে ভবন ছাড়িয়া প্রজা দিল বর। বর শব্দের অর্থ কি? প্রজারা কেন ভবন ছেড়ে পালাচ্ছিল? আমি তোমাদের উত্তরটি আলোচনা করছি। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে শব্দের অর্থ হলো ছুটে পালানো বা দৌড় দেওয়া। এখানে তোমাদের আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করছি, দেখে নাও। পালানোর কারণ, কলিঙ্গ দেশে হঠাৎই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঝড়ের দাপটে সবুজ শস্য উল্টে পড়ে ধুলোয় ঢেকে যায়। প্রজারা নিজেদের ঘরবাড়ি নিরাপদ মনে করতে পারছিল না। আসন্ন মহা বিপদের হাত থেকে প্রাণ বাঁচাতে তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে খোঁজে দৌড়ে পালাতে শুরু করেছিল। তারপরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন দেখো, তা তো তোর
জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, বক্তাকে কেন এমন মন্তব্য করেছেন? আমি তোমাদের উত্তরটি আলোচনা করছি। মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উদ্ধৃত উক্তিটির বক্তা হলেন রাজশ্যালক। এই মন্তব্যের কারণ কি ছিল? রাজার নামাঙ্কিত বহুমূল্য আংটিটি চুরির অপরাধে ধীবরকে বন্দি করে আনা হয়েছিল। ধীবর যখন জানায় সে যে আংটিটি চুরি করেনি, বরং মাছ ধরার সময় একটি রুই মাছের পেটের ভেতর সেটি পেয়েছে, তখন রাজশ্যালক তাকে বিদ্রূপ করেন। রাজশ্যালকের কাছে একজন জেলের মাছ ধরার পেশাটি ছিল অত্যন্ত নিচুমানের এবং ঘেন্নার কাজ, তাই তিনি উপহাস বা ব্যঙ্গ করে ধীবরের পেশাকে পবিত্র বলে কটাক্ষ করেছেন। 3 নম্বর কোশ্চেন দেখো, মনে হলো স্নেহ ক্ষমতা ক্ষমার এক মহা সমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, কার মনে এই অনুভূতি হয়েছিল এবং কেন? আমি তোমাদের উত্তরটি আলোচনা করছি। দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে এই অনুভূতি হয়েছিল গল্পকথক ও কেন্দ্রীয় চরিত্র সুকুমার সেনের মনে। কেন এমন অনুভূতি হয়েছিল? সুকুমার ছোটবেলায় তার অঙ্কের মাস্টারমশাইকে যমের মতো ভয় পেতেন এবং বড় হয়ে তাকে নিয়ে একটি সমালোচনাপূর্ণ গল্প লিখেছিলেন। কিন্তু অনেক বছর পর মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হলে সুকুমার রায় অবাক হয়ে দেখেন যে মাস্টারমশাই এই গল্পের জন্য একটু রেগে যাননি এবং পরম স্নেহে সেই গল্পের পত্রিকাটি যত্ন করে নিজের পকেটে রেখে দিয়েছিলেন এবং গর্বের সঙ্গে বলেছেন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। মাস্টার মশাইয়ের এই বিশাল হৃদয়ের পরিচয় এবং তার অগাধ ক্ষমা ও ভালোবাসা দেখেই সুকুমারের মনে হয়েছিল তিনি এক মহা সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন। তারপর বড় প্রশ্ন দেখো, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় বর্ণিত প্রাকৃতিক বিপর্যয়ের বর্ণনা দাও। এখানে তোমাদের 5 নম্বরের থাকবে, দেখে নাও। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশে কলিঙ্গ দেশের ওপর নেমে আসা এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে। এই বিপর্যয়ের প্রধান দিকগুলি হলো, তোমাদের এখানে পয়েন্ট করে করে বলছি। আকস্মিক মেঘের সঞ্চার, কলিঙ্গের আকাশে হঠাৎই উত্তর পূর্ব কোণ থেকেই কালো মেঘ ঘনিয়ে আসে, মুহূর্তের মধ্যেই সমগ্র আকাশ অন্ধকারে ঢেকে যায়, ফলে প্রজারা নিজেদের অঙ্গ পর্যন্ত দেখতে পাচ্ছিল না। ভয়াবহ ঝড় ও বৃষ্টি, প্রবল ঝড়ের দাপটে সবুজ শস্য ধুলোয় ঢেকে যায়, উল্টে পড়ে থাকা শস্য দেখে মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেগুলিকে নষ্ট করেছে। 8টি দিক থেকে আসা হস্তিরা অষ্টগজরাজ যেন জলধারা বর্ষণ করতে শুরু করে। তারপরের পয়েন্ট, বজ্রপাত ও অন্ধকার, কালো ঘন মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক এবং কান ফাটানো বজ্রপাতের শব্দে কলিঙ্গবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরিত্রাণ পেতে তারা বজ্রপাত নিবারক ঋষি জৈমিনীকে স্মরণ করতেই থাকে। 7 দিনের প্লাবন, টানা 7 দিন ধরে মুষলধারে বৃষ্টি চলায় নদী নালা সব এক হয়ে যায়, কলিঙ্গের পথ ঘাট চেনা দায় হয়ে পড়ে, প্রবল জলোচ্ছ্বাসে ঘর বাড়ি ভেঙে পড়ে যায় এবং গর্ত ছেড়ে সাপেরা জলে ভেসে বেড়াতে শুরু করে দেয়। শিল পতন, ভাদ্র মাসে তাল গাছ থেকে যেমন পাকা তাল পড়ে, ঠিক তেমনি বড় বড় আকারের শিলা ঘরের চাল ফুটো করে মেঝেতে পড়তে থাকে। দেবী চণ্ডীর আদেশেই বীর হনুমান এবং নদ নদীরা কলিঙ্গ দেশ ধ্বংস করতে উদ্যত হওয়ায় সমগ্র জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। 2 নম্বর কোশ্চেন দেখো, ইলিয়াস কিভাবে ধনী থেকে সর্বহারা হয়ে পড়ল তা গল্প অবলম্বনে লেখো। লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে আমরা দেখি এক সময়ের অত্যন্ত ধনী ইলিয়াস ভাগ্যের পরিহাসে কিভাবে সর্বহারা হয়ে পড়েছিল। তার এই পতনের প্রধান কারণগুলি কি ছিল সেগুলো আলোচনা করছি। সন্তানদের অবাধ্য ও
যে সম্পত্তির ভাগ। ইলিয়াসের বড় ছেলেটি মারপিটে মারা যায় এবং ছোট ছেলেটি বাবার অবাধ্য হওয়ায় ইলিয়াস তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাকে কিছু গরু ঘোড়া দিয়ে আলাদা করে দেওয়ায় ইলিয়াসের সম্পত্তিতে প্রথম টান পড়ে। গবাদি পশুর মড়ক। কিছুদিনের মধ্যেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক দেখা যায়, যার ফলে তার অনেক ভেড়ায় মারা যায়। এটি ছিল তার আর্থিক ক্ষতির অন্যতম প্রধান কারণ। তার পরের পয়েন্ট দেখো, কিরগিজদের দস্যুতা। এরপর এক দুর্ভিক্ষ দেখা দেয় এবং সেই সুযোগে কিরগিজরা ইলিয়াসের পালের সেরা ঘোড়াগুলি চুরি করে নিয়ে যায়। ফলে তার ব্যবসা ও যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ে। বার্ধক্য ও দারিদ্র্য। একে একে সব হারিয়ে ইলিয়াস ক্রমশ দুর্বল ও ভীতু হয়ে পড়ে। অভাবের তাড়নায় শেষ পর্যন্ত সে তার পশমের কোট, জিন, তাঁবু এবং অবশিষ্ট গবাদি পশুগুলিও বিক্রি করতে বাধ্য হয়। সর্বহারা দশা। 70 বছর বয়সে এসে এক সময়ে ধনকুবের ইলিয়াস সম্পূর্ণ সহায় সম্বলহীন হয়ে পড়ে। শেষমেশ তাকে এবং তার স্ত্রী সেমাগিকে প্রতিবেশী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুর হিসেবে আশ্রয় নিতে হয়েছিল। তারপরে দেখো বোমযাত্রীর ডায়েরি থেকে কোশ্চেনটি, প্রফেসর শঙ্কুর ডায়েরির বিশেষত্ব বা অদ্ভুত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সত্যজিৎ রায়ের রচিত বোমযাত্রীর ডায়েরি গল্পের কেন্দ্রে থাকা প্রফেসর শঙ্কুর ডায়েরিটি ছিল বিজ্ঞানের বিস্ময়। এর প্রধান অদ্ভুত বৈশিষ্ট্যগুলি হলো, পয়েন্ট আকারে বলছি তোমাদের। কালির রঙের পরিবর্তন। ডায়েরিটির সবচেয়ে বড় রহস্য ছিল এর কালির রং। লেখক প্রথমবার যখন এটি দেখেন, কালির রং ছিল সবুজ। পরে সেটি সময়ের সাথে সাথে লাল, নীল এবং শেষে হলুদে পরিণত হয়ে যায়। লেখকের চোখের সামনেই কালির এই রূপান্তর এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে। অবিনশ্বর কাগজ। ডায়েরিটির কাগজ ছিল অত্যন্ত মজবুত। লেখকের পোষা কুকুর ভুলু ডায়েরিটি কামড়ে ধরলেও দাঁতের ছাপে কাগজের কোনো ক্ষতি হয়নি, অর্থাৎ এটি সাধারণ কাগজের মতো ছিঁড়ে যায় না। তারপরের পয়েন্ট দেখো, অগ্নিসহ ক্ষমতা। ডায়েরিটি পরীক্ষা করার জন্য লেখক দেশলাই জ্বালিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন এবং পরে 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রাখেন। তা সত্ত্বেও ডায়েরিটি পুড়ে যায়নি, শুধু তার কালির রং বদলে গিয়েছিল। ক্ষুদ্রকায় পিঁমড়ের গাছ। যে ডায়েরিটিকে আগুন বা জানোয়ারের কামড় নষ্ট করতে পারেনি, শেষ পর্যন্ত সেটি অবিনশ্বর থাকেনি। এক বিশেষ ধরনের বিশালদেহী বিছে পিঁমড়ে বা ডেও পিঁমড়ের পেটে গিয়ে ডায়েরিটি চিরতরে হারিয়ে যায়। 2 নম্বর কোশ্চেন দেখো, মঙ্গল গ্রহের পরিবেশ এবং সেখানকার প্রাণীদের বর্ণনা দাও। প্রফেসর শঙ্কু তার মহাকাশযানে চেপে মঙ্গল গ্রহে পদার্পণ করার পর সেখানকার যে পরিবেশ ও প্রাণীদের দেখেছিলেন তার বর্ণনা নিচে দেয়া হলো। দেখে নাও পয়েন্টগুলো বলছি। অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ। মঙ্গল গ্রহের দৃশ্য নিচে পৃথিবীর তুলনায় সম্পূর্ণ আলাদা। সেখানকার পাহাড় বা পাথরের ঢিবির রং ছিল হলদে। মাটি, পাথর এবং গাছপালা সবই নরম রবারের মতো। নদীর জল তরল নয়, বরং স্বচ্ছ লাল পেয়ারার জেলির মতো এবং তার স্বাদ অতি উপাদেয়। ওখানকার আকাশের রং ছিল সবুজ। তারপরের পয়েন্ট দেখো, বিচিত্র উদ্ভিদ। মঙ্গল গ্রহের গাছপালা ও ঘাস সবই নীল রঙের। পৃথিবীর মতো শক্ত কাণ্ডযুক্ত গাছ সেখানে নেই। সবকিছুই এক অদ্ভুত স্থিতিস্থাপক উপাদানে তৈরি। তারপরের পয়েন্ট দেখো, অদ্ভুত দর্শন প্রাণী। মঙ্গলের প্রাণীরা দেখতে মানুষ, জন্তু বা মাছ তারা উচ্চতায় প্রায় 3 হাত। তাদের হাতের বদলে মাছের মতো ডানা আছে এবং সারা শরীর মাছের আঁশে ঢাকা। এদের মাথায় মুখ জোড়া দাঁতহীন এক প্রকাণ্ড হাঁ এবং ঠিক মাঝখানে একটি বড় সবুজ চোখ আছে। তারপরের পয়েন্ট দেখো, আচরণ ও গন্ধ। এই প্রাণীদের গা থেকে পচা মাছের মতো আষ্টে গন্ধ বেরায়
এরা মানুষের মতো কথা বলতে পারে না, তবে আঘাত পেলে চি শব্দ করে চিৎকার করে। বিপদের সময় এরা সংঘবদ্ধভাবে আক্রমণ করতে পারে। এখানে দেখো তোমাদের ব্যাকরণ থেকে কোশ্চেন থাকবে। 1 নম্বর কোশ্চেনে দেখো ধ্বনি পরিবর্তন চিহ্নিত করো। রত্ন থেকে রতন, এর সঠিক উত্তরটি হবে এটা কি স্বরাগম, মধ্য স্বরাগম। 2 নম্বর কোশ্চেন উপসর্গ দিয়ে শব্দ গঠন করো। বি দিয়ে কি হবে উত্তর বিজ্ঞান বিফল। 3 নম্বর কোশ্চেন ধাতু ও প্রত্যয় নির্ণয় করো। পাঠক, সঠিক উত্তরটি হবে পটযুক্ত অ। 4 নম্বর কোশ্চেন অনুসর্গ ব্যবহার করে বাক্য লেখো। তোমার দ্বারা এই কাজ হবে না, এখানে অনুসর্গটি কোনটি হবে, দ্বারা। ভাব সম্প্রসারণ দেখো, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা একবার এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে। বিষয় বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এখানে মূল ভাব কি বলা হয়েছে, প্রকৃতির প্রতিটি সৃষ্টি তার নিজস্ব স্বাভাবিক পরিবেশ সবথেকে বেশি মানানসই এবং সুন্দর। পরিবেশের পরিবর্তন ঘটলে সেই সৌন্দর্য ও স্বাভাবিকতা দুই হারিয়ে যায়। সম্প্রসারিত ভাব পয়েন্ট আকারে বলছি, দেখো স্বাভাবিক পরিবেশের গুরুত্ব। ঈশ্বর বা প্রকৃতি প্রতিটি জীবকে একটি নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার উপযোগী করে সৃষ্টি করেছেন। বন্য পশু পাখিরা বনের মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতেই অভ্যস্ত। সেখানে তাদের তেজ এবং শ্রী অমলিন থাকে, কিন্তু সেই বনের পশুকে যদি লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়, তবে তার বাহ্যিক রূপ থাকলেও বনের সেই স্বাভাবিক মহিমা বা সৌন্দর্য আর খুঁজে পাওয়া যায় না। তারপরের পয়েন্ট দেখো মাতৃস্নেহ ও শিশু। একইভাবে একটি শিশুর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ এবং নিরাপদ আশ্রয় হলো তার মায়ের কোল। মায়ের কোলে শিশু যে অকৃত্রিম হাসি এবং প্রশান্তি পায়, তা দামি খেলনা বা বিলাসবহুল প্রাসাদেও সম্ভব নয়। মায়ের কোল থেকে বিচ্যুত হলে শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হয় এবং তার সৌন্দর্য মলিন হয়ে যায়। তারপরের পয়েন্ট দেখো স্থানভেদে সৌন্দর্য। সমুদ্রের মাছ যেমন ডাঙায় অসহায়, আকাশের পাখি যেমন খাঁচায় নিষ্প্রভ, তেমনি প্রতিটি বস্তুর সার্থকতা তার উপযুক্ত স্থানেই নিহিত। জোর করে কোনো প্রাণীকে তার আপন পরিবেশ থেকে সরিয়ে আনলে সেটি শুধু দৃষ্টিকটু হয় না, বরং সেই প্রাণীর স্বাভাবিক প্রবৃত্তিও নষ্ট হয়ে যায়। মন্তব্য, বস্তুর প্রকৃত রূপ এবং গুণের বিকাশ ঘটে তার আপন আশ্রয়ে। তাই কোনো কিছুকে সুন্দর দেখতে হলে তাকে তার নিজস্ব পরিবেশেই থাকতে দেওয়া উচিত। কৃত্রিমতা কখনো স্বাভাবিক সৌন্দর্যের বিকল্প হতে পারে না। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। জ্ঞানের আলো চ্যানেলে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না।